নিজের হাতের দিকে তাকায়, লাল হয়ে গেছে পড়ে গিয়ে, তাই বেশি ব্যথা পেয়েছে। শ্রাবণ দাঁড়িয়ে যায়, ঘাড় কাত করে তাকায় সোহার দিকে। ওর এভাবে তাকানো দেখে ভয় পেয়ে যায় সোহা। শুকনো ঢোক গিলে হাতে ভর করে পিছিয়ে যেতে থাকে। শ্রাবণ আগায় বিছানার দিকে। সোহা ভয়ে পেছাতে পেছাতে কম্পিত স্বরে বলে, আমি কোথাও যাব না, সবসময় এই রুমেই থাকবো, সবসময় এই রুমেই থাকবো। শ্রাবণ বিছানা ঘেঁষে দাঁড়ায়, সোহার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোর মা আমার বোনকে মেরেছিল, সেই হিসাবে আমি যদি এখন তোকে মেরে ফেলি তাহলে কেমন হয়? শ্রাবণের গলার স্বর, কথার চাউনি দেখে সোহা ভয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। নাকি তোর মায়ের বোনকে মেরে ফেলবো? তোর মা তো আমার বোনকে মেরেছিল, বল কোনটা করব, তোকে মারবো নাকি তোর মায়ের বোনকে? সোহা কথা বলছে না। শ্রাবণের রাগ বাড়ছে, দাঁতে দাঁত পিষে বলে, কথা বলছিস না কেন? তোর মায়ের বোনকে মারার চেয়ে তোকে মারি, তোকে মারলে তোর মায়ের বেশি কষ্ট হবে। সোহা ভয়ে জড়সড়ো হয়ে গেছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। শ্রাবণের হাবভাব দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওকে এখন মেরে ফেলবে। শ্রাবণ রুম জুড়ে আবার পায়চারি করতে শুরু করে, নতুন প্ল্যান সাজায়। সোহাকে জানে মারবো না, একটু একটু করে মারবে আর তিলে তিলে জ্বালাবে ওই আমিমা চৌধুরীকে। কষ্ট পাবে সোহা, কিন্তু কাঁদবে এই অনিমা চৌধুরী। হ্যাঁ, এটাই ফাইনাল। এই প্ল্যান আগে কেন মাথায় আসেনি? তাহলে তো আরও আগেই এই সোহা চৌধুরীকে বিয়ে করে নিত, আর এতদিনে এই অনিমা চৌধুরী অর্ধেক শেষ হয়ে যেত। রাতের খাবার খেয়ে সোহাকে নিয়ে নিচে নেমে আসে শ্রাবণ। ওদের দুজনের জন্য রুমে খাবার পাঠানো হয়েছিল, কিন্তু শ্রাবণ নিচে পাঠিয়ে দিয়েছে। ডাইনিং রুমে এসে দেখে বাড়ির সবাই খেতে বসে গেছে, খাওয়াও শুরু করে দিয়েছে। বাড়ির সকলের সাথে এক টেবিলে বসে খাবার খায় না, এই বাড়িতে খুব একটা খায় না, কখনো খেয়ে নিজের রুমে খেত। আজকে নিজে থেকেই খেতে এসেছে সকলের সাথে। সবাই অবাকই হয়েছে ওর এমন সিদ্ধান্তে। কি মতলব করে এখানে আসলো সকলের সাথে খাওয়ার জন্য? শ্রাবণ একটা চেয়ার টেনে বসে, ওর পাশে বসে সোহা। সার্ভেন্ট খাবার বেড়ে দিতে দিতে উদ্যত হলে শ্রাবণ থামিয়ে দেয়, নিজেই বেড়ে নেয় নিজের খাবার, সাথে সোহার প্লেটও বেড়ে দেয়। সোহা নিজের প্লেটের দিকে তাকিয়ে সকলের মুখের দিকে তাকায়। সোহা নিজের প্লেটের দিকে তাকিয়ে সকলের মুখের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, নিজেদের খাওয়া বন্ধ করে। শ্রাবণ এক গ্লাস পানি হাতে নিয়ে শান্ত স্বরে বলে, বিয়ের পর আমাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে নাকি? শামাদ চৌধুরী বলেন, তুমি সোহাকে যা যা খেতে দিয়েছো সেসব তো সোহা খায় না। পানি খেয়ে শ্রাবণ ভাত মাখতে মাখতে বলে, সেই জন্য খেতে দিয়েছি। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে সকলের। খায় না জানার পরে সেসবে খেতে দিয়েছে, তাও ইচ্ছে করে? শ্রাবণ ঘাড় কাত করে শোয়ার দিকে তাকিয়ে বলে, খাচ্ছিস না কেন, খা। শামাদ চৌধুরী অবাক হলেন, দাদু ভাই, চিংড়ি মাছে শোয়ার অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খেলে অসুস্থ হয়ে পড়বে। শ্রাবণ দাঁতের দাঁত পিষে বলে, খেতে বলেছি আমি। সোহা খাওয়া শুরু করে। স্বামী রেজা চৌধুরী রেগে গিয়ে বলেন, খাবি না সোহা, সামনে থেকে প্লেট ছড়া। আর তুমি নিজেকে কি ভেবেছো, তুমি যা বলবে সেটাই সবাই শুনবে? সোহা খাবে না এই খাবার, তোমার গিলতে ইচ্ছে করলে তুমি গিলো। শ্রাবণ বাবার চেয়েও বেশি রেগে তার দিকে তাকায়, রাগে ফেটে পড়ে হিসিয়ে বলে, মুখ বন্ধ করে রাখ, ওকে কিছু বলেছি আমি? শামীম রেজা চৌধুরী আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই তনিমা চৌধুরী ওনার এক হাত চেপে ধরেন শক্ত করে, দুদিকে মাথা নাড়িয়ে কিছু বলতে নিষেধ করেন। বাড়ির সবাই জানে এই ছেলে এক নাম্বার বেয়াদব, মুখে লাগাম নেই। এর আগে দুবার তর্কাতর্কির সময় রাগে হুঁশ জ্ঞান হারিয়ে তেড়ে এসেছিল শামীম রেজা চৌধুরীকে মারার জন্য। বাবা হয় সেদিন ওর ভ্রুক্ষেপ নেই, এখনও বেশি রাগারাগি হলে আবারও তেড়ে আসবে মারার জন্য। এই ছেলে ওনার সম্মান তো কখনোই দেয় না, উল্টো বারবার সম্মান নিয়ে টানাটানি করে। ছোট বড় সকলের সামনে সিয়াম গর্জন করতে নেমে তার আগেই ওর মা ওকে থামিয়ে দেয়। ছেলের হাবভাব দেখে বুঝতে পেরেছেন ছেলে কী করতে যাচ্ছে। শান্ত স্বরে বলেন, খাক, সমস্যা নেই, খাওয়ার পর মেডিসিন খেলেই হবে। সিয়াম কটমট করে তাকিয়ে থাকে শ্রাবণীর দিকে। শ্রাবণী একবার ওর দিকে তাকিয়ে খাওয়া শুরু করে। শোভা অর্ধেক খাবার খেয়ে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ায়। শ্রাবণ খেতে খেতে বলে, পুরো খাবার শেষ কর। শোভা মায়ের মুখের দিকে তাকায়, ওর মা অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকিয়ে রেখে ওর ভাই রাগে ফোঁস করছে, স্পর্শ খাওয়া বন্ধ করে বসে আছে। ডাইনিং রুমের পরিবেশ আজ অন্যরকম। শোভা বসে পড়ে আবার, জোর করে প্লেটে সব খাবার খায়। ততক্ষণে শ্রাবণের খাওয়াও শেষ। অনিমা চৌধুরী দ্রুত রুমের দিকে এগিয়ে যান শোয়ার মেডিসিন নিয়ে আনার জন্য। শ্রাবণ হাত ধুয়ে শোয়ার হাত ধরে টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। অনিমা চৌধুরী মেডিসিন নিয়ে রুম থেকে বের হওয়ার আগেই শ্রাবণ সোহাকে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় চাবি দিয়ে। সোহা অসহায় চোখে তাকিয়ে রইল শ্রাবণীর মুখের দিকে।
ইতিমধ্যে শোয়ার অ্যালার্জি শুরু হয়ে গেছে, চোখ মুখ ফুলে উঠেছে, ঠোঁট ফুলে গেছে। মেডিসিন না খেতে পারলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সোহা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, ভাইয়া একটা মেডিসিন। শ্রাবণ থামিয়ে দিয়ে বলে, যা গিয়ে ঘুমা। একটা ঘুমাতে বলেছি আমি। সোহা বিছানায় উঠে শুয়ে পড়ে। কিনারা ঘেঁষে অ্যালার্জির বেশি হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয়, প্রায় পুরো শরীর ফুলে র্যাশ উঠে যায়, চোখ মুখ খুবই বাজে অবস্থা হয়। শ্রাবণ গিটার হাতে নিয়ে বিছানায় বসে। চোখ মুখ খুবই বাজে অবস্থা হয়। শ্রাবণ গিটার হাতে নিয়ে বিছানায় বসে টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করে। এতটুকু গেয়ে থেমে যায়, কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আবার টুংটাং শব্দ তুলতে থাকে। একবার শোয়ার দিকে তাকিয়ে আবার গলা ছেড়ে গান গাইতে শুরু করে। শ্রাবণের ফোন বেজে ওঠে। গান থামিয়ে গিটার পাশে রেখে ফোন হাতে নেয়। হাসানের কল। ফোন রিসিভ করে মুখের সামনে ধরে দেখে ফোনের অপর পাশে হাসানের সাথে ওর বাকি বন্ধুরাও আছে। ফোনের অপর পাশ থেকে শ্রাবণের এক বন্ধু বলে, কী রে নতুন জামাই, কী করস? শ্রাবণ স্বাভাবিক স্বরে বলে, বাসর করি। ওর এমন কথায় অপর পাশে সকলের চোখ কটু থেকে বেরিয়ে আসতে চাইছে। শ্রাবণ বলছে এই কথা? শ্রাবণ চৌধুরী বলেছে? স্ট্রেঞ্জ। শ্রাবণ চৌধুরী তো এমন কথা বলার মতো মানুষ না, আর না মস্করা করার মতো মানুষ। বিয়ে করলি দাওয়াত তো দিলি না। আমার বিয়ে আমি নিজেই তো জানতাম না। ওদের বলেছিস কিভাবে? কল করেছিস সেটা বল। বাইরে আসবি না? না। বউ পেয়ে আমাদের ভুলে গেলি? আমি তো নিজেরই ভুলে যাই। হাসান বলে, তোরা চুপ করবি? শ্রাবণ, তুই ঠিক আছিস? আমার বাবা, আমার আবার কি হবে? তোর গলার স্বর যেন কেমন শোনাচ্ছে। জ্বর টর হয়েছে নাকি? কিচ্ছু হয়নি। আগামীকাল ভার্সিটিতে আসবি না? ইচ্ছে হলে আসবো। বাইরে আয়। না। কিছু হয়েছে? কার? বাড়িতে? না। সোয়া ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, ভাইয়া। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। সোয়ার চোখ মুখ দেখে যেন আকাশ থেকে পড়ে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকাতে ওপাশ থেকে একজন বলে, কী রে শ্রাবণ, তোর বউ তোকে এখনও ভাইয়া বলে ডাকে? পরে কল ব্যাক করছে বলে লাইন বিচ্ছিন্ন করে দেয়। ফোন রেখে সোয়ার দিকে ঘুরে বসে বলে, কী রে, তোর চেহারার নকশা দেখছি বদলে গেছে। সোয়া কান্না করতে করতে বলে, একটা মেডিসিন এনে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে কি তোর চাকর বাকর মনে হয় যে তোর জন্য মেডিসিন নিয়ে আসবো? শ্রাবণ রাগী শুনে কিছুক্ষণ চুপ হয়ে থেকে বলে, দরজাটা খুলে দাও, আমি আমার রুম থেকে নিয়ে আসি। কিচ্ছু করতে পারবো না তোর জন্য। সোয়া শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে আসে। দ্রুত পায়ে আগায় ওয়াশরুমের দিকে। শ্রাবণ ওয়াশরুমের দিকে তাকিয়ে পিঠে নিচে বালিশ থেকে ঠেস দিয়ে বসে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে সোয়া ওয়াশরুম থেকে বের হয় না। ভেতর থেকে পানি পড়ার শব্দ আসছে। শ্রাবণ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ওয়াশরুমের দরজা হাত দিয়ে ভেতরে তাকিয়ে দেখে সোয়া উল্টো ফিরে শাওয়ারের নিচে বসে আছে। এই ডাইনির বাচ্চা, ওখানে বসে আছিস কেন? সোয়া কিছু বলে না। শরীর চুলকাচ্ছে রুমে আসার পর থেকে। কান্নার কারণে শরীর কেঁপে কেঁপে উঠেছে। শ্রাবণ ভেতরে প্রবেশ করে শাওয়ার অফ করে দেয়। সোয়া মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়। সোয়ার ঠোঁট জোড়া অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। চোখ দুটো ডলতে ডলতে পুরোপুরি লাল বানিয়ে ফেলেছে। ঘসতে ঘসতে গালের অবস্থাও বাজে। গলা ঘাড়ের লাল লাল চাকা তৈরি হয়েছে। অতিরিক্ত চুলকানির ফলে চামড়া ছুলে গেছে। শ্বাস নিতে অস্বাভাবিকভাবে। এত বাজে অবস্থা হবে ভাবেনি শ্রাবণ। ওঠ, এখান থেকে চেঞ্জ করে মেডিসিন খেয়ে আয়। সোয়া বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রাবণ আগে আগে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দরজা খুলে দিয়ে করিডোরে দাঁড়ায়। সোয়া রুম থেকে বেরিয়ে নিজের রুমে প্রবেশ করে। ওর পেছনে পেছনে শ্রাবণ নিজেও প্রবেশ করে। সোয়া মেডিসিনের বক্স থেকে মেডিসিন বের করে। শ্রাবণ ওর হাত থেকে নিয়ে দুটো বের করে ওর হাতে দেয়। বাকিগুলো নিজের পকেটেই ভরে নেয়। সোয়া দুটোই খেয়ে নেয়। কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সোয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শ্রাবণের পাশে ওর মা দাঁড়িয়ে আছে। মেয়ের অবস্থা দেখে আঁতকে ওঠেন আনিমা চৌধুরী। সোয়া মায়ের দিকে তাকে ঝরঝর করে কেঁদে ওঠে। আবার চেহারার এমন অবস্থা হয়েছে যে ওর আয়না দিকে তাকিয়ে নিজেরই দেখে ভয় পেয়ে যাচ্ছে। চোখ মুখ ঠোঁট ফুলে অদ্ভুত দেখাচ্ছে। অনিমা চৌধুরী দ্রুত মেডিসিন বক্স থেকে মেডিসিন খুঁজতে শুরু করেন। তখন তো এখানেই রেখেছিলেন, এখন কোথায় গেল? এমন সোয়ার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয়। অনিমা চৌধুরী দ্রুত এসে মেয়ের হাত টেনে ধরেন। মেয়েকে জড়িয়ে ধরতে গেলেই শ্রাবণ ওনার হাত সরিয়ে দিয়ে সোয়াকে সরিয়ে নেয়। কটমট করে তাকিয়ে বলে, চোখে ঠাডা পড়েছে? অসুস্থ চোখে দেখেন না? ওকে ছাড়ো তুমি। মেডিসিন না খেলে ভালো মন্দ কিছুই হয়ে যাবে। মেডিসিন পাবে না ও। তোমার রাগ তো আমার উপর। তাহলে আমার মেয়েকে কেন শাস্তি দিচ্ছ?
এই যে কষ্ট পাচ্ছে আপনার মেয়ে, কিন্তু কাঁদছেন আপনি এই জন্যই। আম্মু, আমি শ্রাবণ থামিয়ে দিয়ে বলে, মারবো কাঁসা বরাবর একটা, রুমে চল। টেনে নিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। অনিমা চৌধুরী বাহিরে দাঁড়িয়ে ঝরঝর করে চোখের পানি ফেলতে থাকেন। ওনার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাহলে নিরাপদ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে এভাবে? সারা রাত এভাবে থাকলে কিছু একটা হয়ে যাবে সোহার। একটা মেডিসিন খাওয়াতে পারলে নিশ্চিত তো হতে পারতেন। মেডিসিন খাওয়ার পরে অনেকটা আরাম পেয়েছে সোহা। এনার্জি অনেক কমেছে, এখন আর আগের মতো চুলকাচ্ছেন না। আগে চুলকানোর ফলে এখন জ্বলছে শরীর জায়গায় জায়গায়। যা ঘুমা, আম্মুকে মিথ্যে কেন বললে? আম্মু চিন্তা করবে তো। ভালোভাবে বলেছি, ভালো লাগলেছে না? তোর মা সারা রাত জেগে চিন্তা করতে করতে মরে যাক, এখন গিয়ে ঘুমা। আর একটা কথা বলে, পেটে যা ঢুকেছে সব বের করে দেব। সোয়া বিছানায় উঠে শুয়ে পড়ে। মায়ের জন্য চিন্তা হচ্ছে। ওর মা তখন ওর অবস্থা দেখে কাঁদলো। সারা রাত যদি কান্না করে অসুস্থ হয়ে পড়বে তো। এই শ্রাবণ চৌধুরীর পেটে আর মাথায় শুধু শয়তানি। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে বিছানায়। অন্ধকার রুম, বুকের উপর বালি চেপে ধরে আছে প্রতিদিনের ন্যায়। চোখ দুটো খোলা, তাকিয়ে আছে উপরের দিকে। অন্ধকার রুমের উপরের দিকে তাকিয়ে তাকিয়ে রোজ কী দেখে সেটা শুধুমাত্র ও আর আল্লাহ তাআলা ভালো জানেন। গভীর রাত, নিঃশব্দ চারপাশ, এসির মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই রুমে। দুজনে গভীর ঘুমে বিভোর। দুজনের মাঝখানে পূর্বালিষ্টের দেওয়াল হয়ে আছে। নিঃশব্দ রুমের ভেতরে হঠাৎই চিৎকার করে শোয়া থেকে উঠে বসে শ্রাবণ। ওর হঠাৎ চিৎকারে শোয়ার ঘুম ভেঙে গেছে। ভয় পেয়ে বেচারি নিজেও শোয়া থেকে উঠে বসে পড়েছে। ভয়ে কেঁদেই ফেলেছে। এভাবে চিৎকার করেছে কে? শ্রাবণ। কিন্তু ও কীভাবে চিৎকার করছে কেন? কাঁচা ঘুম ভেঙে যাওয়ার পর তার উপর ভয় পেয়েছে। কোনো কিছু ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছে না। কাঁদতে কাঁদতেই ডাকে, ভাইয়া তুমি আছো এখানে? হ্যাঁ আছি, নেকা কান্না বন্ধ কর। এভাবে চিৎকার করলো কে? রাক্ষস এসেছে তোকে গিলে খাওয়ার জন্য। মুখে বন্ধ রাখ, নয়তো আমি বন্ধ করে দেব। সোয়া চুপ করে থাকে। শ্রাবণ বিছানা থেকে নেমে লাইট অন করে, তারপর দ্রুত পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। ঘামে পুরো শরীর জুবুথুবু হয়ে গেছে। হাত পা শরীরও কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখ দুটোতে রক্ত উঠে গেছে। ঘুমের মধ্যে ওর কি হয় নিজেও বুঝতে পারে না। প্রায় রাতে এভাবে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে। তারপর দেখে পুরো শরীর ঘেমে একাকার। হাত পা শরীর কাঁপছে, চোখে রক্ত উঠে গেছে। কোনো কিছু হয়তো স্বপ্ন দেখে, কিন্তু ওর মনে থাকে না। হাত মুখ ধুয়ে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে শোয়া এখনও আগের মতোই বসে আছে। ভয় পাওয়ার কারণে চোখ মুখ শুকিয়ে গেছে। লাইট অফ করে শুয়ে বলে, ঘুমা। শোয়া ভয়ে ভয়ে বলে, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করলে কেন? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছি। এটা কাউকে বলে নিজে চিৎকার করার মতো অবস্থায় থাকবি না। শোয়া শুয়ে পড়ে। শ্রাবণ ডান কাত হয়ে শুয়ে থেকে মনে করার চেষ্টা করে কী স্বপ্ন দেখেছে। ভয় পেয়ে চিৎকার করে, নাকি রাগের কারণে চিৎকার করে? কী জন্য এমন করে? শোয়া অন্ধকারের মাঝেই শ্রাবণের দিকে তাকিয়ে আছে। সকালে শোয়ার ঘুম আগেই ভাঙে। রুমের ভেতরে এখনও ঘুটঘুটে অন্ধকার। জানালার পর্দা ফাঁক করে একটু একটু আলো দেখা যাচ্ছে। শোয়া থেকে উঠে বা কী করবে, তাই শুয়ে রইল চুপচাপ। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজ হয়। দরজার দিকে তাকিয়ে বুঝতে পারে না কে ভেতরে প্রবেশ করেছে। দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল, তাহলে বাইরে থেকে কেউ কীভাবে ভেতরে প্রবেশ করেছে? শোয়ার ভাবনার মধ্যে রুটিন লাইট অফ করে শ্রাবণ। শোয়া শ্রাবণী তাকিয়ে আবার বিছানার দিকে তাকায়। শ্রাবণ কখন উঠে গেছে শোয়া বুঝতেই পারেনি। ভেবেছে শ্রাবণ এখনও ঘুমিয়ে আছে। শ্রাবণের শরীরে ঘামে ভিজে আছে। এক্সারসাইজ করতে বেরিয়েছিল বোধহয়। শ্রাবণ শোয়ার দিকে না তাকিয়ে টাওয়াল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। ও চলে যেতেই শোয়া থেকে উঠে বসে। কিছুক্ষণ ধিম ধরে বসে থাকার পর নেমে দাঁড়ায় নিচে। বিছানা গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চেহারা, ঘাড়, গলার দিকে ভালোভাবে তাকায়। ফোলা ভাব কমে গেছে, তবে দাগগুলো স্পষ্ট হয়ে আছে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নিজের জামা তুলে পেটের দিকে তাকায়। চামড়া ছুলে গেছে প্রায়, টান টান লাগছে। জামা ঠিকঠাক করে বিছানায় বসে।
পরে ওষুধ খেয়ে ঘুমানোর পর একবারই ঘুম ভেঙেছিল রাতে, তাও শ্রাবণের চিৎকারে। বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রাবণ। সোয়া তাকায় না ওর দিকে, শ্রাবণও তাকায় না সোয়ার দিকে। শ্রাবণ টাওয়াল আর টি শার্ট পরে টাওয়াল ছুঁড়ে মারে সোয়ার মুখের উপর। সোয়া টাওয়াল ধরে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ আঙ্গুল তুলে ওয়াশরুম দেখিয়ে বলে, যা একেবারে শাওয়ার নিয়ে বের হবি। শোয়ার শুকনো ঢোক গিলে বলে, রাতে তো শোয়ার আগে গোসল করেছিলাম, আবার দুপুরে করব? আমার মুখের ওপর কথা বলতে নিষেধ করেছি না? যা বলেছি তা কর। আমার কাপড় চোপড় আমার রুমে রয়েছে, তুই থাকিস সেই রুমে, আর তোর কাপড় থাকে আরেক রুমে কেন থাকে? দাঁতে দাঁত পিষে কথাগুলো বলে, চুল বেলাস করতে শুরু করে। আয়না দেখে তাকিয়ে থেকে বলে, কি বলেছি কানে যায়নি? কাপড় চোপড়? তুই ভেতরে যা, আমি ভেতরে মেটকে বলছি, সে এসে দিয়ে যাবে। শোয়া ধীর পায়ে এগিয়ে ওয়াশরুমে প্রবেশ করে, শুধু শুধু ওর উপর মেজাজ দেখায়। কাপড় চোপড় আনার সুযোগ দিয়েছে কোথায় যে আনবে? শ্রাবণ রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে একজন মেট ছিল, তার দিকে তাকে গম্ভীর স্বরে বলে, শোয়ার কাবার থেকে ওর কাপড় চোপড় নিয়ে আয়, আমার রুমে রেখে আসুন। আসার সময় শোয়াকে বলে আসবেন ও ওয়াশরুমে রয়েছে। মেয়ের নিজের কাছে রেখে শ্রাবণের কথায় মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শ্রাবণ সবাই বসতে বসতে গলা ছেড়ে একবার বলে, কফি। ড্রয়িং রুমে এখন বাড়ির আর কেউ নেই, কেউ এখন রুম থেকে বেরই হয়নি। নাকি পায়ের উপর পা তুলে সোফায় গায়ে নিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর একজন মেড কফি নিয়ে আসেন শ্রাবণের জন্য। শ্রাবণ কফির মগ হাতে নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দাদা রুমের দিকে এগিয়েও আবার থেমে যায়, ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ায়। করিডোরে আসতে মেয়েটিও রুমের থেকে বেরিয়ে আসে নিজের কাজ শেষ করে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। রুমে কেউ নেই, কিন্তু দরজার ভেতর থেকে বন্ধ। ব্যালকনি থেকে তাকিয়ে বুঝতে পারে শ্রাবণ ব্যালকনিতে আছে, ওর হাতের বালতি, ওদের দুজনের ভেজা ড্রেস। সোহার ভাবনার মাঝে রুমে ফিরে আসে শ্রাবণ। বুঝতে পারে শ্রাবণ এতক্ষণ সিগারেট খাচ্ছিল। ও রুমে ফিরে আসার সাথে সাথে সিগারেটের গন্ধ পাচ্ছে। মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এগুলো? চোখ দিয়ে ইশারা করে বলে, রেখে দে ওখানে। শোয়া রেখে দেয়, চুলের টাওয়াল খুলে ফ্যান অন করে। শ্রাবণ বিরক্তিতে কপাল কুঁচকে রাগী স্বরে বলে, বালটা অন করা লাগবে কেন? এসে দিচ্ছে হচ্ছে না? শ্রাবণ মুখ আর মুখের ভাষা শুনে ফ্যান অফ করে দেয় শোয়া। ফ্যান অন করছিল চুল শুকানোর জন্য। শ্রাবণ রাগী চোখে শোয়ার দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। প্রকৃতির বাতাসও যতটা প্রিয়, ফ্যানের বাতাস ততটাই অপ্রিয়। শোয়ার টাওয়াল দিয়ে ভালোভাবে চুলগুলো মুছে নেয় এবং যেন এক ফোঁটা পানিও না থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে, যেন কিছুটা হলেও শুকিয়ে যায়। শ্রাবণ শোয়ার দিকে তাকিয়ে আছে, ধৈর্যহারা হয়ে কর্কশ স্বরে বলে, ওই ডুইটা সারাদিন ধরে ব্রাশ করতেই হবে? শোয়া চুলগুলো খোপা করে নেয়। শ্রাবণ এগিয়ে এসে শক্ত হাতে খোপা খুলে দেয়। চুলে ব্যথা পায় শোয়া। নিষেধ করছি চুল বাঁধতে। শোয়া নিচের দিকে দৃষ্টি রেখে মিনমিন করে বলে, আমি এভাবে যাব না। কি বলিস? তোর সাহস দেখছি দিন দিন বাড়ছে। শোয়া শ্রাবণের কাছ থেকে পিছিয়ে যায়। বলা তো যায় না, যদি চোর আর বসিয়ে দেয়। শ্রাবণ কিছু সময় আগুন চোখে তাকিয়ে থাকে শোয়ার মুখের দিকে, তারপর নতুন প্ল্যান সাজিয়ে একাই রুম থেকে বেরিয়ে যায় দরজা লাগিয়ে। শ্রাবণ বেরিয়ে যেতেই শোয়া ফোন করে সাজ ছাড়ে। শ্রাবণের সামনে আসলেই সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। জানে না কেন তো ভয় লাগে শ্রাবণকে। শ্রাবণ নিজে এসে বাড়ির সবাইকে সোফার দেখতে পায়, কানে মুখে কোনো কথা নেই। শ্রাবণ সোফায় বসতে বসতে বলল, মিসেস চৌধুরীর চোখ মুখ কেমন কেন? সারা রাত ঘুম হয়নি নাকি? তামিমা চৌধুরী শ্রাবণের মুখের দিকে তাকালো। শ্রাবণ ওনার মুখের দিকে তাকাচ্ছে না, কারো মুখের দিকে তাকাচ্ছে না। অনিমা চৌধুরী বলছে, সোহা কোথায়? রুমে। তুমি ওর সাথে কেন রাগ করছো? ও ক্ষতি করেছে তোমার? শ্রাবণ শান্ত চোখে তাকায় ওনার মুখের দিকে, পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কী করেছে সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আনিমা চৌধুরী আরও কিছু বলতে চাইছেন, তবে তানিমা চৌধুরী ওনাকে থামিয়ে দেন। ছোট বোনের মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলল, কিছু বললে এই ছেলেটা রাগ আরও বাড়বে। শ্রাবণ ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখে বলে, ব্রেকফাস্ট রেডি? জি স্যার। শ্রাবণ বসা থেকে উঠে দাদার দিকে তাকিয়ে বলে, চলো দাদা ভাই, ব্রেকফাস্ট করি।
চলো দাদা ভাই ব্রেকফাস্ট করি। কথাগুলো বলে শ্রাবণ দেরি করে না, দ্রুত পায়ে এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। শ্যামা চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে ডাইনিং রুমে যাওয়ার জন্য। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে বলেন, বয়ে গিয়ে ঝামেলা কাঁধে করে নিয়ে এসেছো বাড়িতে। শ্যামা চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে ওকে নিয়ে বাসার জন্য, ও বাড়িতে না আসলে এত কিছু হতোই না। তখন বলছিলে কেন শ্রাবণ তো আসতে চাইনি, ওকে জোর করে নিয়ে, শুধুমাত্র তোমার কথায়। শামীম রেজা চৌধুরী বলেন না কিছু, বড় ছেলেকে বাড়িতে এনে বিপদ নিয়ে এসেছে। এই ছেলে যে এমন কিছু করবে বা ঘটাবে। বাড়িতে আসার পর থেকে বিয়ের দিন সকাল পর্যন্ত শান্ত আর নিশ্চুপ হয়ে থেকে একেবারে বম ব্লাস্ট করে দিয়েছে। ছেলে মেয়ে বাবাকে ভয় পায়, উনি বাপ হয়ে ছেলেকে ভয় পান। কি আজব এক চিজ জন্ম দিয়েছেন, শুধু এটাই ভাবেন। ছেলেকে ধমক দেবে তো দূরের কথা, উল্টো ছেলের ভয়ে উনি নিশ্চুপ থাকেন। একটু কিছু হলে ছেলে যখন তখন গর্জে করে ওঠে। ওনার মধ্যে মনে হয় শ্রাবণের মানুষ হয়ে জন্ম না নিয়ে বাঘ বা সিংহ হয়ে জন্ম নেওয়া উচিত ছিল। লোকালয়ে বসবাস না করে জঙ্গলে বসবাস করত, আর যখন তখন গর্জন করত।